আজ দিনভর গণমাধ্যমে ভারতের ভ্যাকসিন রপ্তানির নিষেধাজ্ঞার খবরটি আলোচনায় থেকেছে। পররাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরও সন্দেহ আর অবিশ্বাস থেকেই গেছে। প্রশ্ন হলো, এই সন্দেহটা আসলে ভারত আর বেক্সিমকো বলেই কিনা? আদৌ সময় মতো বাংলাদেশ ভ্যাকসিন পাবে কিনা? আর না পেলে বিকল্প চিন্তাটা কি আসলে, সেটা একটু পরিষ্কার হতে চাই আজকে আলোচনার মধ্য দিয়ে। সঙ্গত কারণে আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ভ্যাকসিনের সরল অঙ্ক। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়, সাথে আছি আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা স্টুডিও এবং স্টুডিওর বাইরে একাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি স্টুডিও থেকে আমাদের পরিচয় পর্বটা সারতে চাই। আমার ডান পাশ থেকে পরিচয় পর্বটা শুরু করব। আমার ডান পাশে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাবেক সহসভাপতি সুভাষ সিংহ রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে স্বাগত। একই সঙ্গে অনলাইনে এই আলোচনায় যোগ করে নিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরুকে। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করব, তবে শুরুতে টাইটেল ব্রেক আছে, এরপরেই আমি আলোচনাটা স্টুডিও থেকে শুরু করি। সুভাষ সিংহ রায়, আপনার কাছে যাবার আগে আমি একটু জাহিদুর রহমান তার বিশ্লেষণটা শুনি, তারপর আপনার কাছে আসি। জাহিদুর রহমান, আপনার কি মনে হয় যে এই ভ্যাকসিন পাবার যে সরল অঙ্কটা, সেটা শেষ পর্যন্ত জটিল হলো কিনা? এটা নিয়ে আপনি কোনো ধরনের আশ্বস্ত হতে পারছেন কিনা যে আমরা ঠিকঠাক সময় মতো, যেটা বলা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, আমরা আসলে ভ্যাকসিনটা পেতে যাচ্ছি সময় মতো? আপনাকে ধন্যবাদ। আমরা ছোটবেলায় যখন সরল অঙ্ক করতাম তখন আমাদেরকে বলা হতো সরল অঙ্ক আসলে জটিল। মানে এই যে সরল অঙ্কটা আসলে জটিল, এবং বাংলাদেশে এটা জটিল হবারই কথা ছিল। তারও আগে, এই জটিলতায় ঢোকার আগে একটা কথা একটু বলে নেওয়া ভালো। ধরুন সঠিক সময় বাংলাদেশে ভ্যাকসিন আসলো, আমরা কি তাতেও আশ্বস্ত হতাম যে আমরা, মানে একদম আম জনতা যারা আছে, আমরা ভ্যাকসিন পাবো? আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আপনি দেখবেন, যেহেতু এখন ভ্যাকসিন নিয়ে খুব কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষ ভ্যাকসিন পেতে চাইছে, আমাদের একটা ভিআইপি কালচার আছে। ফলে আমাদের নানা রকম জায়গা থেকে নানান ভিআইপিকেই দেখা যাবে ভ্যাকসিনের জন্য লাইন দিতে হয়েছে। এবং আমাদের ফ্রন্ট লাইনার, আমাদের যাদের কোমরবিডিটি আছে, এবং সে যদি সাধারণ মানুষ হয়, এই দেশে তো সাধারণ এবং অসাধারণ মানুষ আছে, সো তারাও আদৌ পেত কিনা সেটা নিয়ে খুব বড় প্রশ্ন আছে। নাগরিক হিসাবে এটাও আমার কাছে খুব উদ্বেগের জায়গা, আমি সেটা আগে জানিয়ে রাখলাম। এখন আজকে সারাদিন যা হলো, উদ্বেগটাকে এইভাবে কমানো যায় কিনা? ধরেন আপনি যেভাবে বলছেন যে ভ্যাকসিন বৈষম্যের কথা, কিন্তু এটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রথম দফায় কত পার্সেন্ট মানুষকে দেওয়া হবে, 20%। একেবারে শুরুতেই যদি আপনি সব জায়গায় চান, সেটাও কি সম্ভব? আমি সব জায়গায় চাইনি। একটু খেয়াল করুন, আমাদের যখন প্রথম করোনা শুরু হয়েছিল, আপনাদের কি মনে আছে যে বেশ কিছু আইসিইউ বেড ফাঁকা রাখা হয়েছিল? এরকম নিউজ এসছে। একটা আস্ত হসপিটাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটাল, আস্ত একটা হসপিটাল খালি রাখা হয়েছিল, বলা হয়েছিল এটা ভিআইপিদের জন্য রাখা হয়েছে। কথাটা হচ্ছে এই যে আমরা যতজন মানুষের কাছে, আমাদের একটা গাইডলাইন আছে, আমাদের সরকার একটা কাগজে কলমে গাইডলাইন করেছে প্রথমগুলো কে কে পাবে। আমি বলছি প্রথম যে 50 লাখ ভ্যাকসিন আসার কথা ছিল, তাতে 25 লাখ মানুষকে সেটা দেওয়া যাবে। সো আপনি যে লিস্ট করলেন, দেখা যাবে আমার প্রায়োরিটি পাওয়ার মানুষের চাইতে প্রায়োরিটি না এমন মানুষ ভ্যাকসিন নিয়েছে, পাবে। আমি ট্রুলি বিশ্বাস করি বাংলাদেশে এটাই হবে। আচ্ছা, আমি সেটার কথা বলছি। এখন আজকে সারাদিনের পর আশ্বস্ত হয়েছে কিনা? উত্তর হচ্ছে আশ্বস্ত হইনি, কারণ আমি তথ্যগতভাবে নানান রকম ডিফারেন্স দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করি যে আমরা কত অদ্ভুত সব কথা বলছি। আমাদের স্বাস্থ্য সচিব আজকে একটা সংবাদ সম্মেলনে বলেছেন এই চুক্তিটা G2G হয়েছে, দুটো গভর্নমেন্টের মধ্যে হয়েছে, তাই এইটার সাথে কোনো সম্পর্ক নেই। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন। আজকে বিকেলে বা সন্ধ্যার দিকেই বেক্সিমকোর যিনি সিইও এমপি জনাব নাজমুল হাসান ক্লিয়ারলি বলেছেন এটা কোনো G2G চুক্তি না, এটা একদম একটা ব্যবসায়িক চুক্তি, বাণিজ্যিক চুক্তি। খেয়াল করুন, একজন স্বাস্থ্য সচিব, উনি কি জানেন না এটা? আর যদি জেনে শুনে উনি বলে থাকেন যে এটা G2G চুক্তি, দুটোই কিন্তু ভয়ঙ্কর খারাপ কথা। আমাদের এত দায়িত্বশীল পজিশনে বসে এরকম কথা উনি বলছেন। আমাদেরকে যতই আশ্বস্ত করা হোক, আমি আশ্বস্ত হই না, কারণ আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন, প্রায়ই দেখবেন বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারত সবসময় পাশে আছে। ইন্টারনেট খুঁজুন আপনি, গত কয়েক বছরে 17 সালের পর থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা ক্রমাগত বলে গেছেন।
এই তথ্যের একটা ছোট্ট জবাব হচ্ছে 31শে ডিসেম্বর সাধারণ পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে পঞ্চম প্রস্তাবটা এসেছিল। সেই প্রস্তাবেও ভারত আগের 4 বারের মতো ভোটদানে বিরত থেকেছে। তার মানে আপনারা অবিশ্বাস এবং মানে আশ্বস্ত হতে পারছেন না শুধুমাত্র ভারত না, ভারত বলে না, ভারত বলে না, না ভারত বলে না। আমি এটা একটু ক্ল্যারিফাই করা খুব জরুরি। সেটা হচ্ছে আমাদের দেশের মানুষজনের এক ধরনের ভারতকে রিলাই না করার কথা আছে। আসলে কথাটা হচ্ছে ভারত ওইভাবে বলেইনি আমাদের মিয়ানমার সমস্যার পাশে থাকবে। আমরা আমাদের দেশের মানুষের মন ভোলানোর জন্য তথ্য ডিস্টর্ট করছি বলে আমার ধারণা। আচ্ছা, খেয়াল করেন আজকে পররাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে ভারত এটা দেবে, আমি ভারতের অনেকগুলো গণমাধ্যম ঘেঁটে দেখেছি, ওখানে খুব ক্যাটেগরিক্যালি বলা হয়েছে ভারত সরকারকে 10 কোটি ডোজ টিকা দেওয়ার আগে, দ্য হিন্দুর কথা বলছি আমি, ওখানে একদম ক্লিয়ারলি আছে 10 কোটি ডোজ টিকা দেওয়ার আগে অন্য কোথাও কোনো টিকা দেওয়া যাবে না। এবং পুনেওয়ালা সৌদি আরবের কথা বলছেন যে সৌদি আরবের সাথেও আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ আছে, সৌদি আরব এন্ড আদার কান্ট্রিজ। জি, বলছেন সেটার জন্য আমাদের একটা পথ বের করতে হবে এবং গভর্নমেন্টের সাথে আলোচনার ভিত্তিতে সেটা দেখা হবে। সুতরাং এটা সঠিক কথা যে এই 10 কোটি ডোজ দেওয়ার আগে আসলে আমরা টিকা পেতে যাচ্ছি না। সুভাষ সিংহ রায়, তাহলে কি বলবো, আমার 4 জনের 4 রকমের বক্তব্য শুনেছি। একই সঙ্গে তিনি যেটা বলছিলেন আপনি লক্ষ্য করবেন যে ভারতের আমরা সেরামের সিগের বক্তব্য শুনছি, তাদের মার্কেটিংয়ের লোকজনের কথা শুনছি, কিন্তু ভারতের দায়িত্বশীল সরকারি মহলে কোনো কিন্তু বক্তব্য শুনিনি। আমরা যখন একসঙ্গে দেখলাম বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবাই বক্তব্য দিচ্ছেন, আপনি ভারতের দিকে খেয়াল করেছেন? আমি আপনাকে ধন্যবাদ জানাই এমন একটা বিষয় উপস্থাপন করবার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, ডক্টর জাহিদের সুস্বাস্থ্য কামনা করছি, সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। আমি একটা কথা বলি, উইলিয়াম শেক্সপিয়ার একটা উপন্যাস লিখেছিলেন, নাটক লিখেছিলেন, যে কমেডি অফ এরর্স। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বঙ্গ অনুবাদ করে বলেছিলেন ভ্রান্তিবিলাস। আমাদের এখানে কিন্তু ভ্রান্তিবিলাসটা খুব বেশি রকম বেড়ে গেছে। কেননা সিরাম ইনস্টিটিউটের যিনি নির্বাহী প্রধান, তিনি গতকালকে ভারতের একটি বেসরকারি টেলিভিশনে আদার পুনওয়ালা, তিনি এটি সাক্ষাৎকার দিয়ে এই অংশটুকু বলেছেন যে আমাদের এখন কমার্শিয়ালি যাওয়ার মতো সুযোগ এখন নাই। এবং উনি কথা প্রসঙ্গে তার এই তথ্যের এক ধরনের বিভ্রাট এবং তার বাক্য গঠনের অসতর্কতা যে নিষেধাজ্ঞা এসেছে। সিরাম ইনস্টিটিউট আজকে বলে দিয়েছে কোনো রকম নিষেধাজ্ঞা আসেনি। জি, আপনি নিশ্চয়ই বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু এসেছে। জি, বিবিসিকে মায়াঙ্ক সেন যেটা বলেছেন যে কোনো রপ্তানি নিষেধাজ্ঞা আসেনি, কিন্তু তার পরের দিকে বক্তব্যটা একটু পড়বেন, সেখানে বলছেন যে রপ্তানি শুরুর আগে ভারত সরকারকে 10 কোটি ডোজ টিকা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে, যেটা জায়েদ বলছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা রপ্তানি করতে পারবেন না যেহেতু তাদের রপ্তানির অনুমতি নেই। হ্যাঁ, সেই অনুমতির প্রক্রিয়াটা একটা সময়ের ব্যাপার। জি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী বলেন আর যে মন্ত্রী বলেন, যারা বলেছেন তারা কিন্তু এই নিয়ম মতোর কথাটা বলেছে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আমরা যদি ভুল না করি তাহলে আমরা এমন শুনেছি যে ভারত যেই সময় এই ভ্যাকসিন পাবে ঠিক একই সময় বাংলাদেশ পাবে। এটা যখন বলছেন ভারত যে ভ্যাকসিনের যে এখনো কিন্তু তাদের এই সিরাম ইনস্টিটিউটের যে অ্যাস্ট্রাজেনেকার যে অনুমোদন হয়েছে, সেটা 8 ডিসেম্বর অনুমোদন হওয়ার কথা ছিল ইংল্যান্ডে, কিন্তু হয়েছে 30 ডিসেম্বর। আপনার নিশ্চয়ই খেয়াল আছে। এবং ভারতের যে স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষজ্ঞ দল, তারা যে অনুমোদন করেছে দুটো ভ্যাকসিনের, একটা হচ্ছে কোভ্যাক্সিন যেটা ভারত বায়োটেকের, আরেকটি হচ্ছে এই সিরাম ইনস্টিটিউটের থেকে উৎপাদিত, যেটা একেবারে সেই ফর্মুলা অক্সফোর্ড এবং ব্রিটিশ সুইডিশ কোম্পানি। ওটা নিয়ে কোনো বক্তব্য রাখেনি, কিন্তু ভারতে ওদের নিজস্বটা এই দুটো যখন অনুমোদন এসেছে, আপনি ভারতের কংগ্রেসের পক্ষ থেকে অনেকে টুইট করেছেন, অনেকে বক্তব্য রেখেছেন যে ভারত বায়োটেকেরটা অতি তাড়াতাড়ি করে ফেলা হয়েছে, কারণ একটা ট্রায়াল পর্যায়ে আছে। আপনি দেখেন ফাইজারেরটাকেও কিন্তু তারা কিন্তু অনুমোদন চেয়েছিল, আবেদন করেছিল ফাইজারের পক্ষ থেকে। ফাইজারেরটা কিন্তু অনুমোদন করা হয়নি কারণ তাদের ট্রায়াল এখনো সম্পূর্ণ হয়নি, তথ্য সম্পূর্ণ আসেনি। আপনার মনে রাখা দরকার যে বাংলাদেশে ডিজিডিএ, আপনার সেই যেটা হচ্ছে সর্বোচ্চ সংস্থা যারা এখন অনুমোদন দেয়, তারা কিন্তু তাদের কাছে যে আবেদন বেক্সিমকো ফার্মা করেছিল, বেক্সিমকো ফার্মা এখানে কিন্তু একটা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন। আমি যে কথাটি প্রসঙ্গটা এসেছে যে G2G কিনা, আমি যেটা খুব স্পষ্ট করে বলি যে এরকম চুক্তি কিন্তু সিরাম ইনস্টিটিউটের সাথে কিন্তু অনেক দেশ করেছেন, যেটা কিছুটা উল্লেখ করেছেন সৌদি আরবের কথা। আমি আপনাকে বলি মরক্কো করেছে, আমি ব্রাজিলে এবং ইন্দোনেশিয়াতে যে রাশিয়ার যে টিকার চুক্তি হয়েছে, সেটা কিন্তু সরকারি ওষুধ কোম্পানির সাথে হয়েছে। আর অন্য সব দেশে, কারণ
নর্মস অনুযায়ী, ওদের সিরাম ইনস্টিটিউটের প্র্যাকটিস অনুযায়ী তারা যে কোনো একটা ওষুধ কোম্পানির সাথে চুক্তি করবে। সেই বিবেচনা কিন্তু বেক্সিমকো ফার্মা এসেছে। অনেকটা বললো বেক্সিমকো ফার্মা ঝুঁকি নিয়ে কিন্তু এই কাজটা করেছে। বাংলাদেশের যে অর্থ ছাড় করার ব্যাপারটি আছে, অর্থ মন্ত্রণালয় থেকে সে অর্থ কিন্তু ছাড়ের প্রক্রিয়া প্রায় সম্পন্নর দিকে। এইটা যখন হবে তখন তারপরে কিন্তু আপনাকে ওখানকার যে অনুমোদনের প্রক্রিয়া, এখানকার যে অনুমোদন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ ব্যাপার। তার আগে কিন্তু আমরা অনেকে মন্তব্য করে ফেলেছি। আমার দুঃখটা সেখানে। আচ্ছা, মন্তব্য যখন করছি তাহলে বাংলাদেশ সরকারের যে উৎকণ্ঠা, উদ্বেগের বিষয়, আপনি এটা বিষয়ে কি স্পষ্ট হতে পারছেন না কেন? যে ভারতের সরকারি মহল থেকে তো নিশ্চয়ই বাংলাদেশের এই উৎকণ্ঠা কমানোর জন্য বক্তব্য আমরা নিশ্চয়ই আশা করতে পারি। আমি আবার কথা বলি যে G2G প্রসঙ্গ যেটা এসেছে, এটা হচ্ছে যখন এই চুক্তিটি হয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মার, সেই চুক্তির পরবর্তীতে যখন 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর যখন ভার্চুয়াল কনফারেন্স হয়, সেখানেও কিন্তু একটি কার প্রসঙ্গটি এসেছে। অতএব এক অর্থে কিন্তু আপনি বলতে পারেন, ওই অর্থে ব্যাকরণ মতো হবে আপনি G2G না বললেও, যেহেতু দুই প্রধানমন্ত্রীর এই বিষয় নিয়ে কথা হয়েছে, এটা কিন্তু এক ধরনের G2G পর্যায়ে না পড়লেও এক ধরনের সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু পড়বে। যে কারণে এই চুক্তি অনুযায়ী এইটা যেটা আপনার ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে, সেই ব্যাংক গ্যারান্টি দিয়েছে সিরাম ইনস্টিটিউট, সেটা যদি তারা সাপ্লাই করতে না পারে টাকা সম্পূর্ণ ফেরত পাবে। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু প্রক্রিয়ার মধ্যে এসেছে। অতএব এই প্রক্রিয়ার মধ্যে যে কথাবার্তাগুলো এসেছে, আমার ধারণা সিরাম ইনস্টিটিউটের যিনি নির্বাহী প্রধান, তিনি যে আদার পুনওয়ালা, তিনি তার বেসরকারি যে টেলিভিশন যে ভারতের, সেখানে যে কথাটি বলেছেন, সব কথার বাক্যর সঠিকভাবে বলেছেন বলে আমার কাছে মনে হয় না, যেটা পরবর্তীতে তারা কিন্তু খোলাসা করেছে। আমি একটু ডাক্তার সাইদুর রহমান খসরু ওনার বিশ্লেষণটা জানতে চাইবো। সাইদুর রহমান খসরু, আপনার বিশ্লেষণ কি বলে যে আমরা, আপনার কি মনে হয় আমরা কবে নাগাদ আসলে ভ্যাকসিনটা পেতে পারি, আর ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে আমরা আসলে পিছিয়ে আছি কিনা? আবার এটাও একটু লক্ষ্য করবেন যে আমরা সেরাম ইনস্টিটিউট ছাড়া তেমন কারোর সঙ্গে চুক্তি করা হয়নি। গাভির সাথে যে কথা আছে, সেটাও তো গাভির একটা পরিকল্পনা আছে বা নিয়ম নীতি আছে যে কোন কোন দেশগুলোতে কোথায় কোথায় সংক্রমণ বেশি আছে সেগুলোতে আগে যাবে। সেই সব বিবেচনায় নিলে আমরা আসলে পিছিয়ে গেলাম কিনা? ধন্যবাদ আপনাকে। মূলত যেই ব্যাপারটি আসছে ওনাদের আলাপে এবং দেশের আজকে যে অবস্থা, সেখানে আমরা বুঝতে পারি যে দুঃখিত, মানে এই ভ্যাকসিনটি পাওয়ার ক্ষেত্রে সিরামের সঙ্গে বাংলাদেশের এই চুক্তিটি এটি একটি সম্ভাবনা তৈরি করেছে। আজকের এই ঘটনার কারণে সেই সম্ভাবনাটি একটু প্রশ্নবিদ্ধ হয়েছে, আমরা একটু বিভ্রান্তির মধ্যে পড়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বিজ্ঞ আলোচক, ওনাদের আলোচনায় এটা খুব স্পষ্ট করা কঠিন হয়ে যাচ্ছে আসলে অবস্থাটা কি। এরকম একটি ক্ষেত্রে বাংলাদেশ 3 কোটি ভ্যাকসিন পাওয়ার, ডোজ ভ্যাকসিন পাওয়ার যে সম্ভাবনাটি তৈরি হচ্ছিল, তার পাশাপাশি যেটা আমরা বারবার বলছিলাম, আসলে আমাদের মতো না, শুধু পৃথিবীর অধিকাংশ দেশে আসলে যে কথাটি খুব সোজা একটা গল্প করে বলেন যে এক ডিমে সব ডিম রাখে না, ঠিক এইভাবে আসলে একাধিক উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের জন্য প্রায় পৃথিবীর অধিকাংশ দেশে আসলে সক্রিয় উদ্যোগ নিয়েছে এবং পৃথিবীর ধনী দেশগুলো তো 4 থেকে 5টি উৎস থেকে তাদের জনগোষ্ঠীর দ্বিগুণেরও বেশি ভ্যাকসিন সংগ্রহ করেছিল। আজকে আমরা যে অবস্থায় পড়ে গেলাম, এই অবস্থা থেকে এটা যিনি বলছেন সুভাষ সিংহ রায়, উনি যে বলছেন যেটা আসলে এক ধরনের কূটনৈতিক ইন্টারভেনশন হলে পরে, এটি যদিও একটি বাণিজ্যিক চুক্তি এবং সেখানে ভারতের রপ্তানি অনুমতির আগেও যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক আছে, সেখানে কূটনৈতিক ইন্টারভেনশনের মাধ্যমে পুরো 3 কোটি না হলেও একটি আংশিক ভ্যাকসিন পাওয়া সম্ভব হতে পারে। কারণ এই ক্ষেত্রে একটা জিনিস বিবেচনা রাখা দরকার যে ভারতীয় নাগরিকদের যে তাদের ভ্যাকসিনের উপর যে দাবি, এটাকে আমরা বহুদিন যাবত এই সতর্কবাণী দিচ্ছিলাম যে পৃথিবীর সকল ভ্যাকসিন উৎপাদক এবং আবিষ্কারক দেশগুলো তাদের নাগরিকরা একটা জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী চেতনায় ভোগেন এবং আমি প্রথম এই ধারণাটি পোষণ করেন। আমরা প্রথম থেকে সতর্ক করছিলাম, যেহেতু আমরা এই অংশ নিতে পারছিলাম না এই গবেষণাগুলোতে এবং উৎপাদন প্রক্রিয়ায়, আমরা কিন্তু এই ক্ষেত্রে একটু পেছনে থাকবো। সে আশঙ্কাটি এবার সত্য প্রমাণিত হলো। আমাদের পাশের দেশেই আসলে ওনারা প্রথমে পাওয়ার চেষ্টা করছেন, যেটা খুবই যৌক্তিক বটে। এক্ষেত্রে আমাদের আমরা যে অন্যান্য অনেকগুলো উৎসকে একসাথে রাখা, সেই জিনিসটা আমরা আসলে কার্যকরভাবে করে উঠতে পারিনি। এখনো সময় শেষ হয়নি। পৃথিবীতে আগামী 3 মাসে অন্তত আরো 3খানা ভ্যাকসিন, এবং মানে যেগুলো আমরা বলি পশ্চিমা দুনিয়ায় স্বীকৃত, আবার 2-3খানা ভ্যাকসিন ইতোমধ্যেই চীন এবং রাশিয়াতে স্বীকৃত অবস্থায় আছে, যেগুলো তাদের দেশে প্রয়োগ করা হচ্ছে এবং তারা ছাড়া অন্যান্য দেশে। তো বাংলাদেশে আমরা মনে করি আজকে এই মুহূর্তে করণীয় হচ্ছে
এইটি চলতে থাকবে কূটনৈতিক কিন্তু পাশাপাশি আরো 2-3 উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের জন্য ইমিডিয়েটলি আসলে আপনি বলছেন যে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেওয়ার কথা। সাইদুর রহমান, আমাকে একটু বলবেন যে ধরেন এই যে ভ্যাকসিন ন্যাশনালিজমের কথা আপনি বলছিলেন, সাইদুর রহমান আপনি কানে গিয়ে একটু হেডফোনটা নেবেন, আমি প্রশ্নটা করতে চাই। যে উদাসীনতা, মাস্ক পরার ক্ষেত্রে যে উদাসীনতা, এটা থাকলে ভ্যাকসিন আমাদের তেমন কার্যকর দিবে না। দ্বিতীয়ত ভ্যাকসিন আমরা পাবো খুবই অল্প পরিমাণে। আমরা 17 কোটির মধ্যে যদি আমরা 18-র নিচের বয়সী মানুষ এবং প্রেগন্যান্টদের বাদও আমাদের 13-14 কোটি মানুষের মধ্যে 11-12 কোটি ডোজ 12 কোটি মানুষের জন্য এখন পর্যন্ত অধিকাংশ ভ্যাকসিন শুধুমাত্র জনসন ছাড়া বাকি সবগুলো 2 ডোজের। অতএব প্রায় 22 থেকে 24 কোটি ডোজ ভ্যাকসিন 12 মাস সময় যদি দিতে হয়, সেই সামর্থ্য বাংলাদেশের লজিস্টিক রিসোর্স এবং ফিনান্সিয়াল সামর্থ্য এখন পর্যন্ত দৃশ্যমান না। এবং সেটা জোগাড় করার ক্ষেত্রে আমরা 24 কোটি ডোজ ভ্যাকসিন জোগাড় করতে 12 মাসে পেরে উঠবো বলে আপাতত এই 12 মাসে মনে হচ্ছে না, পরের 12 মাসে হতে পারে। আমাদের এই ব্যাপারগুলোকে বিবেচনা করে অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাইদুর রহমান। আপনি আশা করবো যে আপনার কাছে আবার আসবো, আপনি এই ফাঁকে যদি হেডফোনটা কানে নেন তাহলে আমার প্রশ্নটা হয়তো শুনতে পাবেন বা আলোচনা বাকি অংশটুকু শুনতে পাবেন। আমি একটু সুভাষ সিংহ রায় আপনার কাছে যেতে চাই। বলছিলেন যে একাধিক যে সোর্সগুলো আছে সেগুলোর বিষয়ে আসলে নজরটা ঠিকঠাক মতো দেয়নি। আমরা লম্বা সময় ধরে এই বিষয়টা দেখছি, জানছি, তাহলে শুধুমাত্র একটা কোম্পানি, একটা দেশ, একটা প্রতিষ্ঠান সেই জায়গা থেকেই যাওয়া হলো, বাকি সোর্সগুলোর দিকে অমনোযোগী হওয়ার কারণটা কী হতে পারে? কূটনৈতিক তৎপরতা কিন্তু সবসময় কিন্তু দৃশ্যমান হয় না। আপনি জানেন যে সিনোভ্যাকের সাথে যে আইসিডিআরবি চুক্তি হয়েছিল, সেই চুক্তি কিন্তু বরখলাপ করেছে কিন্তু সিনোভ্যাক নিজেই, এবং তারা একটা পর্যায়ে সরকারকে একটা ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল যে আমাদেরকে আগে অর্থ দিতে হবে, তারপরে তারা এই ট্রায়ালটা কমপ্লিট করবে। যেই ট্রায়াল এখনও সম্পূর্ণ হয় নাই, সেই ট্রায়ালের জন্য আমরা এই ট্রায়াল যে কার্যকরী হবে কিনা সেটা তো আমাদের অজানা। সেই জায়গায় সিনোভ্যাক যে কাজটি করলো তারা কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিল। আপনি দেখেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কাজটি উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন সোর্স কিন্তু ইতিমধ্যেই কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আপনি জানেন যে চীনের একটি প্রতিষ্ঠান আনোই জিফেই লংকন বায়োফার্মাসিউটিক্যালস যেটা লিমিটেড, তারা কিন্তু এগিয়ে এসছে এবং তারা কার্যক্রম শুরু করেছে, এবং তারা কিন্তু আরও এক ধাপ এগিয়ে যে তারা এখানে ট্রায়াল করবে এবং তারা এখানে প্রস্তুত করবার জন্য তারা কিন্তু ইচ্ছা প্রকাশ করেছেন। অতএব এগুলো কাজ চলছে কিন্তু। মডার্নার ভ্যাকসিন এবং ফাইজারের ভ্যাকসিন, আপনি এটার যে সংরক্ষণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিশ্চয়ই সবাই স্বীকার করবেন না। এটা তো আবার অনেকে মনে করেন যে ভারত চীনের ডিপ্লোমেসি বাংলাদেশ মাঝখানে, এরকম তো অনেক দ্বিধাদ্বন্দ্ব মনে করাটা খুব স্বাভাবিক। আমি এটাকে আশ্চর্য বলে কিছু দেখি না। আপনি দেখেন যে সেপ্টেম্বর মাসে যখন বেইজিংয়ে যখন সিনোভ্যাক এবং সিনোফার্ম দুটি প্রতিষ্ঠানই তাদের বাণিজ্যিক মেলায় তারা এটাকে উপস্থাপন করেছিল, তার পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আমরা গিয়েছে, কোনো জায়গা থেকে প্রত্যাহার করে চলে আসতে হয়েছে। অনেকগুলো বিষয় কিন্তু আছে। আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, আন্ডারলাইন করছি আমি, সিরাম ইনস্টিটিউট ভারতকে যদি $4 দেয়, বাংলাদেশকেও $4 দিবে। সিরাম ইনস্টিটিউট যদি $3 দেয়, বাংলাদেশকেও $3 দেবে, মানে বেক্সিমকো ফার্মা $3 কিনবে। এখানে বেক্সিমকো ফার্মা ডিস্ট্রিবিউশন হিসেবে তারা $1 করে প্রত্যেকটা ভায়োলের ক্ষেত্রে তারা কিন্তু এই টাকাটা অর্থটা পাবে। তারা এখানে পৌঁছে দেবে, তারা সংরক্ষণের নীতিমালা তৈরি করবে, এই ক্যাপাসিটি তাদের কিন্তু বহু আগের থেকে। বাংলাদেশ কি সিরামকে সরাসরি টাকা দিতে পারতো না? বেক্সিমকোকে টাকা দিতে হচ্ছে কেন? এটা কি কেউ এক্সপোর্ট করেছেন? সিরাম ইনস্টিটিউট অনেকের চুক্তি হয়েছে, আপনি চুক্তিতে দেখুন সিরাম ইনস্টিটিউটের সাথে অনেক দেশের হয়েছে, কিন্তু তারা যে কোনো একটা ওষুধ কোম্পানির মাধ্যমে কিন্তু করতে হবে। যেমন মালয়েশিয়ার কথা আমি উল্লেখ করলাম, যেমন ব্রাজিলের কথা উল্লেখ করলাম, ইন্দোনেশিয়ার কথা উল্লেখ করলাম, সেখানে একটি সরকারি ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল সিরাম ইনস্টিটিউট, ওই রাশিয়ার এই যে টিকার, স্পুটনিক সাথে, সেখানে সেই সরকারি ওষুধ কোম্পানি করেছে। আপনাকে বাংলাদেশে এসে বেসরকারি একটা কোম্পানির মুখোপেক্ষি হতে হলো। এই কারণে হলো আমাদের এসেনশিয়াল ড্রাগস কিন্তু তাদের আমাদের যে প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, তারা মূলত যে সমস্ত ওষুধ নিয়ে তারা কাজ করেন সেটা কিন্তু এই বেক্সিমকোর যে কাজটি করেন তার সাথে কিন্তু ওই পরিচিতির জায়গাটি নাই, এবং তারা সেই ব্যাপারে দক্ষ না। সেইটাই আমি উল্লেখ করছি। আমি থামাইটা ফিরে এসে জাহিদুর রহমান আপনার কাছ থেকে বিশ্লেষণ জানতে চাইবো যে আসলে ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত যা মানে পদক্ষেপগুলো নিল আসলে কতটুকু আসলে সময় উপযোগী হলো সেটা নিয়ে জানতে চাইবো। তবে তার আগে ছোট একটা বিরতি, ফিরব একটু পর।
আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা কথা বলছি ভ্যাকসিনের সরল অঙ্ক নিয়ে। ডাক্তার জাহিদুর রহমান, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আসলে, এখন ধরুন আমরা এখনও দেখছি যে স্বাস্থ্য সচিবের অবস্থান সেই একই জায়গাতে, যে ধরেন এটা সরকার টু সরকারের এক ধরনের চুক্তি। আপনি কি পরিষ্কার হতে পারছেন নাকি যে যদি সরকার টু সরকার হয় তো থার্ড আর একটা কোম্পানির দরকার পড়ে কেন? মানে সেই জায়গা থেকে পরিষ্কার হওয়া গেল? মোটেই না। সেই জায়গার আগে আমি কয়েকটা কথা দাদা বলেছেন সেটা একটু বলা জরুরি। প্রথম কথা হচ্ছে পুনেওয়ালার বক্তব্যে কোনো অ্যাম্বিগুইটি ছিল কিনা, আমি বলছি একেবারেই না। আমি একটু পড়ে শুনে উনি এক্স্যাক্টলি একটা বাক্য, তাতেই বোঝা যাবে উনি কি বলতে চেয়েছেন। উই ক্যান অনলি গিভ দ্য ভ্যাকসিনস টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট দ্য মোমেন্ট। একদম এই বাক্যটা ওনার সাক্ষাৎকারে ছিল। সুতরাং উনি যা বলেছেন বুঝে বলেছেন, জেনে বলেছেন, প্লেন অ্যান্ড সিম্পল। আপনি বলছিলেন যে আজকে এই আলোচনার মধ্যেও ওনাদের সরকারের পক্ষ থেকে, ইন্ডিয়ার সরকারের পক্ষ থেকে কোনো স্ট্রং কোনো কথাবার্তা আসেনি। এখন যেটা সবচেয়ে জরুরি ব্যাপার, আরেকটা প্রশ্নের জবাব দেওয়া খুব জরুরি, সেটা হচ্ছে বেক্সিমকো ইনভলভমেন্ট নিয়ে। আমি ঠিক জানি না যে এখানে আসলেই একটা ফার্মাসিউটিক্যালসের সাথে চুক্তি হতে হবে কিনা, এই শর্ত আছে কিনা। যদি থেকে থাকে, বাংলাদেশের একটা সরকারি ফার্মাসিউটিক্যালস আছে, এসেনশিয়াল ড্রাগস। দাদা বলছেন যে তাদের এইগুলো মেনটেন করার মতো এক্সপেরিয়েন্স নেই। একটু খেয়াল করুন, আমি একটা সহজ পথের কথা বলি। সেটা হচ্ছে আমাদের চুক্তির জন্য যদি এরকম একটা ওষুধ কোম্পানি লাগেই তো আমরা এসেনশিয়াল ড্রাগসের সাথে চুক্তির মধ্যে রাখতে পারতাম। আর বাংলাদেশ যেহেতু এটা অক্সফোর্ডের যে ভ্যাকসিন, সেটা আমাদের একদম টিপিক্যাল অন্যান্য যে ভ্যাকসিনগুলো একটা নর্মাল রেফ্রিজারেটরে রাখা যায়। খেয়াল করুন যে ফাইজারের টিকাটা, ফাইজার বায়োনটেকের টিকাটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি এফেক্টিভ দ্যান দিস। দুটো কথা বলা হয় যেটার প্রবলেমের মধ্যে, একটা হচ্ছে এটা মোর এক্সপেন্সিভ, আর হচ্ছে এটা -70 ডিগ্রিতে স্টোর করতে হয়। সো এটা যদি হয়ে থাকে, বাংলাদেশের গত কয়েক ডেকেডের এক্সপেরিয়েন্স আছে কোল্ড চেইন মেনটেন করার। আমাদের ইপিআই যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আছে, অত্যন্ত সাকসেসফুল। আমরা একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা এই টিকাগুলো পৌঁছে দিতে পেরেছি। সো এসেনশিয়াল ড্রাগসকে যদি চুক্তিতে রেখে, আমাদের ওই সিস্টেমটা কিন্তু অলরেডি আছে। 50 লাখ করে এক প্রতি মাসে টিকা আসবে, সেটা মেনটেন করা আমাদের এক্সিস্টিং সিস্টেম দিয়ে, গভর্নমেন্ট সিস্টেমে খুব ভালোভাবেই করা যেত। আমরা একটু যদি চিন্তা করি যে বেক্সিমকো কি, সেটার ওনাররা কেমন, বা এই গভর্নমেন্টে তারা কতটা ইনফ্লুয়েন্সিয়াল, সব কিছু যোগ করলে আপনি বুঝবেন যে এখানে রাখার ব্যাখ্যাটা হয়তো সেই জায়গাতেই। এখন আপনার কথাটাতে আসি, সেটা হলো আমরা কি করতে পারতাম, আর সচিব এখন যা বলছে রিলাই কতটুকু করতে পারি। দেখুন, সেরাম ইনস্টিটিউটের সাথে এই মুহূর্তে পূর্ণাঙ্গ চুক্তি আছে আর দুটো দেশে, সৌদি আরব আর মরক্কো। আমি সার্চ করতে গিয়ে দেখলাম মরক্কোতে কিন্তু টিকা, চায়নার টিকা দেওয়া চলছে, সিনোফ্যাকের টিকা দেওয়া চলছে, ওরা এখান থেকেও টিকা নেবে। খেয়াল করুন, আমরা সব ঝুড়িতে আসলে সব ডিম একই ঝুড়িতে রেখেছি। কেন রেখেছি সেই প্রসঙ্গে একটু পরে আসছি। সিনোভ্যাকের কথা দাদা বলছিল, সিনোভ্যাক কিন্তু বাংলাদেশে প্রথম একবার ট্রায়াল করতে চেয়েছিল, বাংলাদেশ পারমিশন দেয়নি শেষ পর্যন্ত। এরপর বাংলাদেশ গভর্নমেন্ট নিজে সিনোভ্যাককে বলেছে, সিনোভ্যাক তখন বলছে আমাদের এই যে বাজেট ছিল সেটা বিভিন্ন দেশে অ্যালোকেটেড হয়ে গেছে, এখন তুমি যদি করাতে চাও তোমাকে পে করতে হবে। সেই ছিল প্রবলেমের জায়গাটা। সিনোভ্যাক কিন্তু প্রথম ফ্রি করতে চেয়েছিল। সেখানে ইনফ্যাক্ট যে আপনি কথা বলছেন যে এখানেও এক ধরনের জিওপলিটিক্যাল কথাবার্তা আছে। আমরা না প্রায় এই জিওপলিটিক্সের মধ্যে পড়ছি, এবং আমাদের গভর্নমেন্ট আমাদের স্টেটের মানুষজনের এবং স্টেটের স্বার্থ রক্ষা করতে পারছে না। কোনোবার আমরা ওই চাপে ওই দিকে যাচ্ছি, কখনো এই চাপে এই দিকে যাচ্ছি। সবচেয়ে মজার কথাটা হচ্ছে যেটা ইউনিভার্সিটির প্রফেসর বলছিলেন যে ওনারা এই সতর্কতা দিচ্ছিলেন। আমি আজকে বিবিসি বাংলার সংবাদে শুনছিলাম যে সেখানে অনেকে নাম প্রকাশ না করার শর্তে বলছিলেন যে বহু দেশ তার নিজের যারা করে নিজের ইয়ে না দিয়ে কখনো করতে পারবে না। সো আমাদের অনেকগুলো অল্টারনেটিভ রাখার কথা ছিল। শর্ট টার্মে কিছু সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে দাদা চাইনিজ নতুন যে কোম্পানিটার কথা বলছেন, তাদের যে ট্রায়াল, সেটা রেজাল্ট পেতে পেতে আরো বেশ কয়েক মাসের ব্যাপার। আর আমরা এখন টাকা 6 মাস পর জুনে আমাকে সেরাম ইনস্টিটিউট ফেরত দেবে, তাতে আসলে এটা খুব উদ্ভট কথা। কারণ হচ্ছে আমি এখন টিকাটা পেলাম না, এবং সত্যিকার অর্থে আমরা বেশ কয়েক মাস পিছিয়ে গেছি। এটা একেবারে আমি সাইদুর রহমানের কাছ থেকে এই বিশ্লেষণ শুনে আসি, তিনি কি বলেন আসলে। যে সাইদুর রহমান, আপনার কি মনে হয় আমরা একাধিক সোর্সের কাছে আসলে কেন গেলাম না? নাকি আমাদের সেই জায়গা থেকে আমাদের ডিপ্লোমেসি খুব একটা কাজ করেনি বা আমরা করতে পারিনি, সেটা আপনার বিশ্লেষণে শুনতে চাই। একই সঙ্গে রাষ্ট্রীয় ওষুধ সংস্থা থাকতে কেন একটা বেসরকারি প্রতিষ্ঠানের মুখাপেক্ষি হতে হলো? আপনার বিশ্লেষণটা কিরকম? ধন্যবাদ। প্রথমে যেটা বলা হচ্ছে যে আসলে একটি কেন, মানে এই জায়গাতে সবচেয়ে বাংলাদেশে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে, এটা আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, কিন্তু এটি একটি বিজ্ঞানীদের বিষয়। খেয়াল করা দরকার, আমেরিকার মতন দেশে আসলে অপারেশন ওয়ার্প স্পিড লিড করার জন্য একটি এন্ডে আছে একজন সায়েন্টিস্ট, আরেকটি এন্ডে একজন জেনারেল। বাংলাদেশে এই ভ্যাকসিন ইস্যুটি নেগোসিয়েশনটা যদি মিনিস্ট্রি, মানে ব্যুরোক্রেসি অথবা বিজনেস ভেঞ্চার, ওনাদের পক্ষ থেকে নেগোসিয়েট করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই বিজ্ঞানসম্মত যে প্রায়োরিটি গুলো সেগুলো মিস হয়।
কারণ তখন প্রায়োরিটি গুলো অল্টার্ড হয়। এই ঘটনাটি আমি খুব দুঃখের সঙ্গে উল্লেখ করছি যে পৃথিবীতে যখন পাইপলাইনে 12-13টি ভ্যাকসিন ফেজ 3 ঢুকলো, তখনই ওখান থেকে পটেনশিয়াল গুলোকে পিক করা, যে কোনগুলো সফল হওয়ার সম্ভাবনা, কোনগুলোর স্টোরেজ এন্ড ডিস্ট্রিবিউশন আমাদের জন্য কম্পিটেবল, তাদের সাথে নেগোসিয়েশন গুলো করা এবং তার মধ্যে থেকে 2 বা 3টা কস্ট ইফেক্টিভ অল্টারনেটিভ বের করা। এটা খুবই সায়েন্টিফিক অ্যাকুমেনের কাজ এবং এটা টোটালি একটা সায়েন্টিফিক ইস্যু। কিন্তু বাংলাদেশ আসলে দুর্ভাগ্যজনকভাবে তার যে বিজ্ঞানীদেরকে অথবা বিজ্ঞানীদের যে টাস্ক ফোর্স গঠন করে এই বিষয়টাকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি করবে, সেটি বাংলাদেশ না করে বাংলাদেশ এটিকে একটি ব্যুরোক্রেটিক সিদ্ধান্ত এবং একটি বাণিজ্যিক বন্দোবস্তের মধ্যে সলভ করার চেষ্টা করেছে। এই কারণেই এই ভয়াবহ সমস্যার সমাধানে আপনারা খেয়াল করেন পৃথিবী জুড়ে আসলে বিজ্ঞানীরা এবং বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান এবং ওষুধ বিজ্ঞানের মানুষরা এগুলোতে সামনে কাতারে তারা রোল প্লে করছে। সে কারণে এখনো আমি আজকে উল্লেখ করতে চাই যে পৃথিবীতে এই চলমান গবেষণায় এখনো আর সুযোগ আছে আরো 3টি বা 4টি ভ্যাকসিনের সঙ্গে নেগোসিয়েশন করা, যেগুলো অনুমোদিত হওয়ার সম্ভাবনা আছে এবং যেগুলো বাংলাদেশের জন্য 2 থেকে 8 ডিগ্রিতে স্টোর করা যায় এবং তার মধ্যে যেগুলো সিঙ্গেল ডোজ, এমনকি অন্য রুটের ভ্যাকসিনও চলে আসার সম্ভাবনা আছে। তো আমাদের একটা প্ল্যান করা দরকার যে ফার্স্ট ফেজে কোনটা আসবে, 8 মাস 12 মাস পরে কোন ভ্যাকসিন গুলো আসবে, এবং আমাদের আসলে একটা প্ল্যান করা দরকার। বাংলাদেশের ডেভেলপমেন্ট প্ল্যান করেছে, এটা একটা কাগজে কলমের খুবই সুন্দর প্ল্যান, কিন্তু আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের ডেভেলপমেন্ট প্ল্যান দেখি, আমি শুধু মেনশন করতে চাই যে ফাইজারের সিইও এখনো ভ্যাকসিন নেয়নি। এটা একেবারে ক্লিয়ার বাংলাদেশে আজকে আমি অন বোর্ড অন এয়ার বলে দিচ্ছি। তো এটা বুঝতে পারা দরকার যে ফাইজারের সিইও যখন ভ্যাকসিন নেয় না, আর বাংলাদেশের যদি ডেভেলপমেন্ট প্ল্যানে ফেজ 1A 1B এবং 2 দেখেন কারা সেখানে আছে। অতএব এইটা আমাদের রিসোর্স কম থাকলে প্রায়োরিটির ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি সায়েন্টিফিক্যালি কারেক্ট ডিসিশন নিতে হবে। এই কাজগুলো করতে হলে আমরা আমাদের সীমিত 3-4 কোটি ভ্যাকসিন দিয়ে আমরা ম্যাক্সিমাম বেনিফিট আনতে পারবো না। অতএব আমার মনে করি যে এই জায়গায় যেটা ঘটে গেছে, কিন্তু আজকে থেকে অনওয়ার্ড এটা পুরোপুরি একটা সায়েন্টিফিক্যালি হ্যান্ডেল করা ভালো এবং সেখানে আমাদের সোর্সের সঙ্গে কম্প্যাটিবিলিটি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাইদুর রহমানের একদম প্রসঙ্গটা বা পয়েন্টটা তিনি একেবারে পিন পয়েন্ট করেছেন যে আসলে এই সব বিষয়গুলোতে সিদ্ধান্তের জায়গা থেকে কোন দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। তিনি স্পষ্টত করে বলছেন ব্যুরোক্রেসির দিকে, বাণিজ্যিক দিক থেকে, এটা বিজ্ঞানীদের দিক থেকেও দেওয়া হয়নি। এর আগে পরামর্শ কমিটির লোকজনকে আমরা বারবার বলতে শুনেছি যে তারা পরামর্শ দেন, কেউ শুনে না। তাহলে এরকম হবে? পরামর্শ কমিটি পরামর্শ দেয়, শুনে না, এটা সর্বাংশে আমি মানতে পারলাম অন রেকর্ড। আমি বলি অন রেকর্ডও আমি মানতে পারলাম না। 94 পৃষ্ঠার যে কোনো পরিকল্পনা, ভ্যাকসিন কিভাবে উপলব্ধ হবে, ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে, ভ্যাকসিন যে 94 পৃষ্ঠা 6300টি স্থানের টিকা দেওয়া হবে, এটা অনেক আগের থেকে পরিকল্পনা করা হয়েছে। প্রফেসর ডক্টর শহীদুল্লাহ তিনি তো সমস্ত জায়গায় কিন্তু এটা স্পষ্ট করে বর্ণনা করেছেন। আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যাটা এখানেই আমি ওই যে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উক্তি আছে না, ওরা অকারণে চঞ্চল। আমরা কোনো কোনো ক্ষেত্রে অকারণে কিন্তু চঞ্চল হয়ে যায়। আমাকে কিন্তু বুঝতে হবে যে সৃজনশীল কূটনীতি কিন্তু সব কিছু কিন্তু খোলামেলাভাবে কিন্তু হয় না। এক, আর যেটা ডাক্তার জাহেদ যেটা বললেন যে এসেনশিয়াল ড্রাগসের হলো না কেন, বেক্সিমকোর সাথে সিরাম ইনস্টিটিউটের সম্পর্ক অনেক আগের থেকে, এবং আপনার চেনা জানার একটা ব্যাপার আছে। কিন্তু আপনি কার সাথে চুক্তি করবেন, কে এগুলো বুঝবেন, কার সাথে আমার আগের থেকে কাজ করার অভিজ্ঞতা আছে, এগুলো বিষয় আছে। কিন্তু সাইদুর রহমান আরো স্পষ্টত করে বলছেন যে কোন কোন কোম্পানিগুলো সফল হতে পারত, কারা কারা পাইপলাইনে আছে, সেই সোর্সগুলো করা হচ্ছে। আপনি আমার সামনে কি অনেকগুলো ভ্যাকসিন আছে? কতগুলো আছে? মডার্নার ভ্যাকসিন, তাই তো, ফাইজারের ভ্যাকসিন, হ্যাঁ, রাশিয়ার স্পুটনিক, এই তো। এবার বলেন আর কটা ভ্যাকসিন আছে? নোভ্যাক্স আছে, হ্যাঁ, জার্মানির বায়োনটেক আছে, জনসন এন্ড জনসন আছে। হ্যাঁ, বায়োনটেক কার সাথে কাজ করছে? ফাইজারের সাথে কাজ করছে। আমি সেই জায়গায় আমি যাচ্ছি না, আমি বলছি এই কার্যক্রমগুলো আপনি জনসন বাংলাদেশে এজেন্ট কিন্তু আছে, আপনি মডার্নার এজেন্ট কিন্তু এজেন্ট বাংলাদেশে আছে, জনসনেরও আছে, কিন্তু আমি সেটা না ব্যাপার না। তারা যে যোগাযোগ করছে না, কাজ করছে না, তারা যে এই পরিকল্পনা হচ্ছে না, সেইটাও তো অনুসন্ধান। আজকেও বেক্সিমকোর এমডি বলছেন যে বেক্সিমকো যদি বুকিং না দিত তাহলে কি হতো, কোন কোম্পানি বা সরকার কোথায় বুকিং দিয়েছে, কোন ভ্যাকসিন এনেছে, আনতে পারবে, এই প্রশ্ন তো বেক্সিমকোর এমডি ছুড়ে দিচ্ছেন। না, এমডি ছুড়ে দিক, সেটা আলোচনা যাচ্ছি না। আমি বলছি তারা তো একটা ঝুঁকি নিয়ে কাজটি করেছে, ঝুঁকি তো বটেই, কারণ আমরা তো তাদের জানা ছিল না যখন তারা চুক্তি করেছে যে এটা কার্যকরী হবে কি হবে না, এটা নিয়ে ট্রায়ালে
না, অক্সফোর্ডেরটা নিয়ে অনেক আশাবাদী সবসময় শুরু থেকে। এখানেই আলোচনা, এই টেবিলে আলোচনা হয়েছে, ইংল্যান্ডে এটা ফেল করেছে, ভারতেও এটা ফেল করেছে, ট্রায়ালে ঝামেলা হয়েছে, তারা বন্ধ রেখেছিল। মাঝখানে আবার ডাবল ডোজ দিয়েতে সমস্যা, যে ফলাফল পাওয়া গেছে, আবার 1.5খানা ডোজ দিয়ে বেশি ফলাফল পেয়েছে। এখন তারা উইনিং ফর্মুলার কথা বলছে, যে আগে আমরা বলেছিলাম 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ, এটা 9 থেকে 12 সপ্তাহ করলে এর ফলাফল ভালো পাওয়া যাবে। অনেকগুলো বিষয় আছে। আমি সাইদুর রহমানের সাথে একমত যে বিজ্ঞান নিয়ে আপনাকে এগোতে হবে। বিজ্ঞান নিয়ে এগোনোর জন্যই তো এই পরামর্শক কমিটি করা হয়েছে, এবং এই পরামর্শক কমিটি অনুযায়ী কিন্তু কাজ চলছে। আপনি যে কথাগুলো বলছেন, আপনি বেক্সিমকো ফার্মাকে আপনি অযথার্থ দোষারোপ করেন, তাহলে কিন্তু অন্যদিকে যাবেন। আমি খোলামেলা কথাটা বলি, আপনি তারা যে এগিয়েছে, যেমন আমাদের অনেক সময় অতিজ্ঞানী মানুষের কিন্তু সাধারণ জ্ঞান থাকে না। আপনি খুলে দেখুন, হঠাৎ করে যেদিনকে নতুন ভ্যারিয়েন্টের কথা আসলো, গণমাধ্যমে দেখলাম যেটা 70 গুণ বাড়বে বলে ফেললো, 70 গুণ, 70%কে 70 গুণ বলে ফেললো। আপনি বলা হলো যে এই যে রূপান্তরিত হওয়া, এই যে স্পাইক প্রোটিনকে কেন্দ্র করেই কিন্তু ভাইরাস ভ্যাকসিন তৈরি হয়েছে। যদি স্পাইক প্রোটিনের পরিবর্তন না ঘটে ভ্যারিয়েন্টের উপরে, তাহলে কিন্তু ভাইরাস এই ভ্যাকসিনে কাজ হবে। বিজ্ঞান এই ব্যাপারে আসতে হবে। ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে বাংলাদেশ কি করেছে যদি সময় দেন আমি বলবো। আমি একটা বিরতি নিয়ে, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করবো। ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। শুরুতে ডাক্তার সাইদুর রহমানের কাছে যেতে চাই। ডাক্তার সাইদুর রহমান, আপনি যদি আমাকে শুনতে পান, তাহলে এই যারা জানতে চাই যে আসলে এই বিষয়ে কোনো তড়িঘড়ি দেখছেন কিনা, এবং একই সঙ্গে আমাদের সাথে যিনি আছেন সুভাষ সিংহ রায়, তিনি মনেই করেন না যে আসলে বিজ্ঞানী বা পরামর্শক কমিটিকে কোনো ধরনের অবহেলা করা হয়েছে কিনা। তিনি এটা দেখছেন যে ঠিক আছে, পরামর্শ কমিটি সবসময় পরামর্শগুলো ঠিকঠাক মতো নিয়েছে, আর পাশাপাশি এটাও যদি বলেন সামনের দিনগুলোতে ভ্যাকসিন পাওয়ার পর যে দেয়ার অবকাঠামো বা বৈষম্যের কথা আসে, সেই জায়গায় কী কী চ্যালেঞ্জ দেখেন? না, মানে এই বিষয়টা বিতর্ক করার দরকার নেই। আমরা সবাই আসলে দেখতে পাই পরামর্শ কমিটির পরামর্শ নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে শোনা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে শোনা হয়নি। আমি সেই বিতর্কে যেতে চাই না। বলতে চাই যে হ্যাঁ, পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলো বিজ্ঞানসম্মতভাবে নেওয়া ভালো, এবং সেক্ষেত্রে আসলে পাইপলাইনে ফেজ 1, ফেজ 3 এবং 2 তে থাকা বেশ কিছু ভ্যাকসিন আমরা মনে করি যেন যারা নীতি নির্ধারক তারা বিবেচনায় নেবেন। দ্বিতীয়ত, একটা জিনিস আমি একটু স্পষ্ট করতে চাই যে ডেভেলপমেন্ট প্ল্যানে যে ভ্যাকসিনেশনের প্ল্যান করা হয়েছে, ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশন দুটো দুই রকম আলোচনা। আমি একটু পরিষ্কার করে দেই। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বাংলাদেশ যদি 1 বছরে আনুমানিক 12 কোটি মানুষকে ভ্যাকসিনেট করতে না পারে, তাহলে হার্ড ইমিউনিটি অ্যাটেইন করতে পারবে না। এখন বাংলাদেশ কি আদৌ হার্ড ইমিউনিটি অ্যাটেইন করতে চায়, নাকি তার মর্টালিটি এবং মরবিডিটি কমাতে চায়? অবজেক্টিভ দুই রকম, দুই উদ্দেশ্যে ভ্যাকসিনেশন করা যেতে পারে। একটা হতে পারে যে বেশি বয়সী এবং কোমরবিডিটি এবং হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে প্রোটেক্ট করা, সো দ্যাট আমরা মরবিডিটি মর্টালিটি কমাবো, হসপিটালের উপর বার্ডেন কমিয়ে নিব। আরেকটা হচ্ছে হার্ড ইমিউনিটি অ্যাটেইন করে আমরা আসলে এটাকে বাংলাদেশকে আসলে এটা এন্ডেমিক রাখবো না এই ভাইরাসটাকে। সো এই জায়গায় বাংলাদেশকে উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। যদি বাংলাদেশ হার্ড ইমিউনিটি চেষ্টা করে, তাকে তার প্রতি বছর ভ্যাকসিনেট করার জন্য এইভাবে যে নির্ভরশীলতা আমরা দেখতে পেলাম এবার, এবং এইভাবেই যদি আমরা বারে বারে নির্ভরশীল থাকি, তাহলে কিন্তু আমরা আগামীতে আর এটা থেকে প্রতি বছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনের মতো কোনো কোভিড ভ্যাকসিন দিতে পারবো না। অতএব বাংলাদেশকে ইমিডিয়েটলি ভ্যাকসিন প্রকিউর করা আর দীর্ঘমেয়াদের জন্য ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করা, এই দুটো বিষয়ে মনোযোগী হওয়া দরকার। অনেক মেগা প্রজেক্ট আছে। ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশের ফিউচারের জন্য, বিশেষ করে হেলথের ক্ষেত্রে ভ্যাকসিন আগামীতে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো এই ধরনের মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি এবং ভ্যাকসিন রিসার্চের একটা ফ্যাসিলিটি উইথ ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এটা 5 কোটির বেশি লোক সংখ্যার দেশগুলোর জন্য এটা ভায়াবল। বাংলাদেশ যেহেতু 17 কোটি লোকের দেশ, এই দেশে যে কোনো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যদি 3টা ভ্যাকসিন 4টা ভ্যাকসিন করার মতন প্ল্যান করে, এটা বড় যে 5 থেকে 10,000 কোটি টাকা, যেটা এই ভ্যাকসিন 1 বছর কিনতেই তা খরচ হয়ে যাবে। আমরা আশা করবো যে ইমিডিয়েটলি ভ্যাকসিন সংগ্রহ করা এবং আগামী বছর বা তার পরের বছরের জন্য এই মুহূর্তে আসলে এই লার্নিংটাকে অ্যাপ্লাই করা। আজকে আমরা যেভাবে অসহায়ভাবে ডিপেন্ডেন্ট, এখান থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের নিজস্ব ক্যাপাসিটি তৈরি করার দিকে মনোযোগী দেওয়া দরকার। এবং সেক্ষেত্রে আসলে এই বিজ্ঞানীদের বিদেশ থেকে নিয়ে আসা, দেশে আনা এবং ট্রেন করা, এই কাজগুলো এখনই শুরু করা জরুরি। জি জাহিদুর রহমান, 2 মিনিট। অসহায় হয়ে আছে কিনা? নিশ্চয়ই আছে, এবং
ডক্টর সাইদুর রহমান যা বললেন যে আমাদের নিজস্ব ক্ষমতা তৈরি করার ব্যাপার এবং আমাদের মেগা প্রজেক্ট হওয়ার কথা, দেখুন আপনাদের এই চ্যানেলে এসে আমি অনেকবার এই আলোচনাটা করেছি, করোনার সময় এই কথাটা খুব ক্লিয়ারলি বলার চেষ্টা করেছি, সেটা হলো আমাদের হেলথ সিস্টেম যে কতটা ভালনারেবল এই করোনার সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা খুব বলছি আমাদের মাথা পিছু হয় ভারতকে ছাড়িয়ে যাবে, পাকিস্তানকে ছাড়িয়ে গেছে, আমাদের ফরেন রিজার্ভ আছে এত, অথচ সাউথ এশিয়া আমরা জিডিপির পার্সেন্টেজ অনুযায়ী সবচেয়ে কম হেলথে ব্যয় করি। আসলে ঘটনা কি হয়েছে জানেন, আমরা একটা পদ্মা সেতু বানাই, ধরুন দুর্নীতি করবে, এর মধ্যে প্রচুর টাকা নানাভাবে চলে যাবে নানা দিকে, সেটা যদি হয় আমরা একটা ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কি দ্বিগুণ খরচ করে ধরলাম বানালাম, কিন্তু আমরা বানাই না। কারণ আছে, আপনি আসলে একটা পদ্মা সেতু দেখাতে পারেন, এটা একটা ফিজিবল স্ট্রাকচার আছে, আমাদের একটা মেট্রো রেল দেখাতে পারেন এবং সেটা বলে এক ধরনের উন্নয়নের দাবি আপনি করতে পারেন। সমস্যা হচ্ছে আমাদের সরকার কোনো দিনও সেদিকে মনোযোগ দেয়নি, তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি ভবিষ্যতে এটা হবে না। একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, আমি শুরুতে যে কথাটা বলেছিলাম আমি শেষ অংশে এই কথাটা একটু যুক্ত করতেই চাই, সেটা হচ্ছে টেকনিক্যাল কমিটির কাজ কি, একটা টেকনিক্যাল পরামর্শ দেয়া, সেটা রক্ষা করার তো ব্যাপার আছে। যেমন একটু আগে বলা হয়েছে যে আমাদের টেকনিক্যাল কমিটি নাকি অনেক কথা শুনেছি, আপনি সার্চ করে দেখুন ইন্টারনেটে, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ যিনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, উনি বলেছেন উনি একটা টেকনিক্যাল কমিটির সদস্য এবং উনি বলেছেন উনি কোনো মিটিংয়ে ডাকা হয়নি, উনি ক্যাটাগরিক্যালি মিডিয়াতে বলেছেন এই কথা। তো আসলে ব্যাপারটা হচ্ছে এই কাজগুলো হয় না। আর 2 নম্বর কথা, শেষ কথা যেটা, সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়েও বা করোনা নিয়ে আপনি যেমন কিছু পরামর্শ দিয়েছিলেন, ভ্যাকসিন নিয়ে আপনি একটা চমৎকার লিস্ট করে দিতে পারেন, প্রায়োরিটি কার হবে কি হবে। আমি শুরুর ওই কথাটা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে আইন থাকা নিয়ম থাকা আদৌ বিষয় না। আমরা কনস্টিটিউশনে অনেক সুন্দর সুন্দর কথা লিখেছি, আমাদের চমৎকার সব আইন আছে, আমাদের হেফাজতে মৃত্যু নিবারণ আইন আছে, কিন্তু 2 দিন আগেও বরিশালে একজনকে পুলিশ হেফাজতে মারা যেতে হয়েছে। তো আমরা এই যেগুলো করছি সেগুলো আলটিমেটলি ইমপ্লিমেন্টেড হবে কিনা বাংলাদেশের সোকল্ড ভিআইপি কালচারকে সরিয়ে রেখে আমাদের আলোচনা ওই জায়গায় হওয়া উচিত। জি, সুভাষ সিংহ রায়, 2 মিনিট। আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রফেসর সাইদুর রহমান যে কথাগুলো বলেছেন খুব পরিধানযোগ্য এবং যে প্রসঙ্গগুলো ডক্টর জাহেদ তুলেছেন এগুলো বিস্তৃত ব্যাখ্যারও প্রয়োজন, আমি ওই সময় পাবো না। আমি দ্রুত একটা কথা বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালে জাতিসংঘ থেকে তাকে ভ্যাকসিন হিরো উপাধি দেওয়া হয়েছে এবং তার যে এই যে আমাদের এমডিজি যে অর্জনে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি সেই বিস্তারিত বিবরণে যাচ্ছি না। আপনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং কারিগরি জ্ঞান এবং মেধাসত্ব যদি প্রদান করা হয় বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদনে সক্ষম এবং বাংলাদেশ সেই ভ্যাকসিন উৎপাদনের দিকে অবশ্যই বাংলাদেশ যাচ্ছে। আমি এটা একজন ফার্মাসিস্ট হিসেবে মনে করি। আপনি যদি বলেন সব কিছু তথ্য যদি একবারে আনতে চান আমি তাহলে কিন্তু আলোচনা কিন্তু ওইভাবে আসবে না, ফোকাস হবে না, আন্ডারলাইন হবে না। যুগান্তরের প্রতিবেদন 3রা ডিসেম্বর, যুক্তরাজ্যে করোনা রোগীর চাপে ভেঙে পড়েছে হাসপাতালের পরিষেবা এবং এরপরে কিন্তু বাংলাদেশের কিন্তু এসেছে ব্লুমবার্গের প্রতিবেদন যে বাংলাদেশ এই করোনা মোকাবেলায় যে কয়েকটি দেশ বিশ্বের শীর্ষে অবস্থান করছে তার 20টির মধ্যে বাংলাদেশ। ব্লুমবার্গ নিয়ে আমি একটা কথা, আমি ব্লুমবার্গের কথা তথ্য পরে বলতে হবে আপনাকে, আমি এটাকে বলি এই যে বাংলাদেশের যে সক্ষমতার জায়গা এটাকে সবাই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় অবলা দৃষ্টিতে দেখেন এবং বলতে চান অন্যরকম কথা। আমি সে কথা বলি না, আমি বলি আমাদের সক্ষমতা আছে, আমাদের সেই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে সামনে নিয়ে আমাদের রেখে হবে। আজ পর্যন্ত কেউ বলতে পারেনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ভ্যাকসিন সামিটে কেউ এত গুরুত্বপূর্ণ বক্তৃতা রেখেছে। আর বাংলাদেশের কোভ্যাক্স থেকে যে আমরা যে 6,80,00,000 ভ্যাকসিন পাবো নিশ্চয়তা তারা দিয়েছে সেটাও কিন্তু আমরা বিবেচনায় রাখছি না। এত অর্জনের পরও আমাদের মুখাপেক্ষী আসলে ভারতের দিকেই এখন। আবার সেই কথাই আমি বলছি, আবার সে কথা বলছি, সিরাম ইনস্টিটিউটের কাছে অনেকেই মুখাপেক্ষী। 70টি দেশ তারা কিন্তু ইতিমধ্যে চাপ দিচ্ছে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য এবং যেখান থেকে কোভ্যাক্সের ভ্যাকসিনগুলো আসবে তারাও কিন্তু মূলত সাপ্লায়ার কিন্তু সিরাম ইনস্টিটিউট। অতএব এগুলো মনে রাখা দরকার। এটার নাম কোভিশিল্ড আর ওটার নাম AZ1221। অতএব এই বিভাগগুলো কিন্তু মনে রাখা দরকার। ব্লুমবার্গ নিয়ে একটা কথা একটু বলার আছে। ব্লুমবার্গ এই যে স্টাডিটা করেছে তারা বিভিন্ন স্টেটের যে ডেটা নিয়ে করেছে সেটার উপরে ভিত্তি করে। 1 2 হচ্ছে আমাদের স্টেটের ডেটা রিলায়েবিলিটি ভালো না, ওয়ার্ল্ড ব্যাংক বলছে সাউথ এশিয়ার লোয়েস্ট। আর একটা খুব জরুরি কথা, ইকোনমিক যে একটু বেটার আমরা অবস্থা গেছি তার কারণ কি জানেন? আমরা লকডাউন ঠিকমতো করি নাই। ভারত খুব স্ট্রিক্ট লকডাউন করেছিল সেজন্য তাদের ইকোনমি সাফার করেছে, আমাদেরটা করেনি। এটা যদি ছোট ছোট আমি ডিটেইল আলোচনা করা যাবে। অসংখ্য ধন্যবাদ তিনজনকেই আপনাদের মূল্যবান সময় মন্তব্যের জন্য। আমাকে আজকে শেষ করতে হচ্ছে, কাল আবার দেখা হবে। সুস্থ থাকবেন, শুভরাত্রি।